নমস্কার, সৌমেন সরকার বলছি। আর আপনারা দেখছেন ক্যাম্পাস প্লাস চ্যানেলে আরেকটি নতুন প্রতিবেদন। আচ্ছা, কখন এটা ভেবে দেখেছেন যে আপনি তো নানা ধরনের ওষুধ খান, খেতেই পারেন, কিন্তু এই ওষুধগুলো খান ডাক্তারের কাছে গিয়ে, ডাক্তারবাবুরা যে প্রেসক্রিপশন করেন সেই ওষুধটুকুই আপনি খান। কিন্তু কখনো শুনেছেন যে নিদ্রার জন্য কোনো বিশেষ ধরনের ডাক্তারবাবু আছেন? অ্যালোপ্যাথি আছে, হোমিওপ্যাথি আছে, কবিরাজি আছে, ইউনানি আছে, কিন্তু স্লিপ অ্যাডভাইসার, নিদ্রা বিশেষজ্ঞ, এই ব্যাপারটা কি? হঠাৎ এই আলোচনাটা করছি কেন? তার কারণটা হচ্ছে যে প্যারিসে 26শে জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত যে অলিম্পিক্স অনুষ্ঠিত হবে, সেই অলিম্পিক্সে যোগদানকারী ভারতীয় দলের নিদ্রা বিশেষজ্ঞ, স্লিপ অ্যাডভাইজার, স্লিপ কনসালটেন্ট, যে নামেই ডাকুন না কেন, এরকম একজন কিন্তু দলের সঙ্গে যাচ্ছেন। আমরা জানি সেভ দ্য মিশন থাকে, তারপরে ফ্ল্যাগ বিয়ারার থাকে, নিউট্রিশন এক্সপার্ট থাকে, কোচ থাকে, ম্যানেজার থাকে, বাট দিস টাইম দ্যার উইল বি আ নিউ পারসন, স্লিপ কনসালটেন্ট। সে ব্যাপারেই আলোচনা করব। দেখুন, শুরুতে একটুখানি অলিম্পিকের ব্যাপারটা আলোচনা করে নেই, ছোট্ট দু এক কথা, তারপর এদের কথাতে আসবো। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এবারে অলিম্পিকে 3 জন মহিলা আছেন যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। তাদের মধ্যে একজন তো ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট, আমরা সবাই জানি পিটি ঊষা। তিনি কে আমরা তাও জানি। তার সঙ্গে এই নিদ্রা বিশেষজ্ঞ যাবেন, তিনিও একজন স্বনামধন্যা মহিলা, এবং আছেন চিফ নিউট্রিশনিস্ট আরাধনা শর্মা। এই 3 জন মহিলার হাতে রয়েছে ওভারঅল নেতৃত্ব এবং খাওয়া, ঘুম, এই সমস্ত ব্যাপারে দেখাশোনা করা গোটা দলটা। তো 1 বাই 1 দেখা যাক কি ব্যাপার। প্রথমে আসি পিটি ঊষার কথাতে। পিটি ঊষা, পিলুভুলাকান্দি থেক্কেপারাম্বিল ঊষা, ভারতের উজ্জ্বলতম মহিলা অ্যাথলেট, যার রেকর্ড আজ পর্যন্ত কেউ কোনো ভারতীয় ভাঙতে পারেননি। 1984 সালে তিনি লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে 400 মিটার হার্ডলসে 4th হন। 1 সেকেন্ডে কয়েক ভগ্নাংশের জন্য তিনি গোল্ড মেডাল মিস করেন। তারপর কিন্তু আর কোনো ভারতীয় মহিলা ক্রীড়াবিদ বা অ্যাথলেট ওই পর্যায়ে যেতে পারেননি। আজকে সিঁড়ি ভাঙতে ভাঙতে তিনি অলিম্পিকের যে ভারতীয় যে অলিম্পিক সংস্থা, তার তিনি প্রধান হয়েছেন, এবং তার কিছু কিছু সুফল কিন্তু ফলতে শুরু করেছে। কারণ 1 নম্বর, তিনি অত্যন্ত খ্যাতনামা একজন অ্যাথলেট, অর্থাৎ কিনা ক্রীড়াবিদদের সমস্যা বোঝেন। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে মহিলা হওয়ার কারণে তার যে বিভিন্ন ব্যাপারে যে মনোযোগ পুরুষদের থেকে, সেটা তো একটু আলাদা হবে। তো টাইমস অফ ইন্ডিয়াকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, 18 জুন সেটা প্রকাশিত হয়েছিল। সেইখান থেকে আগে একটুখানি শোনাই যে তিনি কি বলছেন। তার বক্তব্য, তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা ভারতীয় দলে এবারে অলিম্পিক্সে কীরকম রেজাল্ট হওয়ার সম্ভাবনা, তিনি কিছু তেমন বলতে চাননি, কিন্তু শুধু একটা কথাই বলেছেন, আগেরবারের থেকে ফল ভালো হবে। আগের টোকিও অলিম্পিকে ভারত পেয়েছিল 7টা পদক, 1টা স্বর্ণ, 2টো রৌপ্য এবং 4টে ব্রোঞ্জ।
বলছে যে এবারে পদকের সংখ্যা অন্তত ডাবল ডিজিট হবে, অর্থাৎ কিনা 10 বা তার বেশি। দ্যাট ইজ কোয়াইট বিগ এনাফ। আচ্ছা, তারপর কি বলেছেন? তারপর বলেছেন যে ভারতীয় দলের সঙ্গে এবছর কিন্তু একটা নতুন সংযোজন হতে হচ্ছে, যেটা বলেছেন নিদ্রা বিশেষজ্ঞ। এবং শুধু তাই নয়, অত্যাধুনিক একজন স্পোর্টস মেডিসিনের একটা টিম যাচ্ছে। দিনশা পরদিওয়ালা ভারতের সব থেকে খ্যাতনামা স্পোর্টস মেডিসিন, তিনি সব থেকে বিশেষজ্ঞ ভারতে। তিনি যাচ্ছেন 10 জনের একটা টিম নিয়ে। তো এটা ভারতীয় ক্রীড়াবিদদের পক্ষে তো অত্যন্ত সুবিধা এবং আনন্দের কথা, এবং তাদের জন্য গেমস ভিলেজেই ব্যবস্থা করা হয়েছে। পিটি ঊষা এটাও করেছেন যে ভারতের জন্য একটা 600 স্কোয়ার ফুটের একটা স্পেস পাওয়া গেছে ফর রিকভারি সেন্টার। এই রিকভারি সেন্টার কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এবং সেই জিনিসটা ফ্রান্সের সঙ্গে ভারতের যে অলিম্পিক অ্যাসোসিয়েশন অর্গানাইজেশন কমিটির সঙ্গে যে কথাবার্তা হয়েছে, এবং তার ফলে ভারত এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে। ইনফ্যাক্ট পিটি ঊষা ইজ ডুইং ওয়েল, এবং তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত মোটামুটি 94 থেকে 95 জন ক্রীড়াবিদ সিলেক্টেড হয়েছেন টু পার্টিসিপেট ইন দি অলিম্পিক্স। ওই অলিম্পিক্সে যোগদানকারীর সংখ্যা কিন্তু শেষ পর্যন্ত 115 বা 120-তে গিয়ে পৌঁছবে, 115 বা 120। এবং এদের জন্য যে সাপোর্ট স্টাফ, বিভিন্ন সাপোর্ট স্টাফ পাঠানোর জন্য নানা রকম রিকোয়েস্ট আসছে। ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন থেকেও কিছু নাম পাঠানো হয়েছে। তারপরে শেফ দ্য মিশন, ডেপুটি শেফ দ্য মিশন, এরাও তো রয়েছেন। 13 জনের একটা টিম পাঠাচ্ছে IOA, নানা রকম অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ থাকবেন, এবং এর সঙ্গে থাকবেন 51 জন সাপোর্ট পার্সোনেল। এই সাপোর্ট পার্সোনেল মানে ব্যাপারটা হচ্ছে কোচ থেকে শুরু করে আরও যে নানা রকম আছে এরা, এবং আরও 30 জন বিভিন্ন ফেডারেশন থেকে তাদের নাম পাঠানো হয়েছে। সবার যদিও গেমস ভিলেজে থাকার কোনো ব্যাপার নেই, বেশিরভাগকেই কিন্তু কোচ, ম্যানেজার, মেশিওর এবং এই ধরনের অত্যাবশ্যকীয় যে সমস্ত সাপোর্ট স্টাফ আছে তারা ছাড়া বাকি সবাইকে কিন্তু হোটেলে থাকতে হবে নিয়ার বাই। পিটি ঊষা এই কাজটা করেছেন, তার ফলে অর্গানাইজেশন পার্ট ইজ ওভার উইথ দিস। এবং এর সঙ্গে আরও তিনি যোগ করেছেন যে যাদের পদক পাওয়ার সম্ভাবনা বেশি তাদের কিছু কিছু অতিরিক্ত দাবি মেনা হচ্ছে, যে কারো মনোবিদ দরকার, কারো হয়তো নিজস্ব যে আছে কোচ বা ম্যানেজার বা আরও নানা রকম বিশেষজ্ঞ যারা তাকে এই পর্যায়ে আসতে হেল্প করেছে, তাদেরকেও অ্যাকোমোডেট করানোর জন্য গেমস কমিটির সঙ্গে তিনি কথা বলছেন। তাই এটা যদি পিটি ঊষার রোল হয়ে থাকে প্রথম জনের, এবার আসুন দ্বিতীয় জনের ক্ষেত্রে দেখি যে কি ব্যাপার। এই যে বলা হচ্ছে যে নিদ্রা বিশেষজ্ঞ, আজকে সেই নিদ্রা বিশেষজ্ঞর ব্যাপারটাই এখানে একটুখানি দেখছি যে নিদ্রা বিশেষজ্ঞ ব্যাপারটা কি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে জুলাই মাসের শেষের দিকে 26শে জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত যে হতে চলেছে অলিম্পিক্স, সেই সময়তে ফ্রান্সে কিন্তু দিনের সময় হচ্ছে যথেষ্ট বেশি, অর্থাৎ কিনা রাত্রি 10টার পরে সূর্যাস্ত হয়, এবং তারপরেও অন্ধকার নামতে আরও 2 ঘন্টা, মোটামুটি রাত্রি 12টা। আবার ওইদিকে ভোর 6টাতে যদিও সূর্যোদয় হয়, কিন্তু একটা অসুবিধা হলো যে তার বেশ কিছুক্ষণ আগে থেকে কিন্তু দিনের আলো ফুটে যায়, অর্থাৎ কিনা অন্ধকার, আমরা যে সময়তে রাত্রিবেলা আমরা যে ঘুমোই সেই ঘুমানোর সময়টা কিন্তু সেখানে অন্তত দিনের আলোর পরিমাণটা সময়টা এত বেশি যে ঘুম সেখানে কিন্তু হওয়াটার জন্য কিন্তু স্পেশাল কিছু সাপোর্টের দরকার আছে। গেমস ভিলেজে একটা ব্যাপার হচ্ছে কি যে সেখানে কিন্তু কোনো এয়ার কন্ডিশনার থাকে না থাকে সেখানে কোনো ফ্যান, অর্থাৎ কিনা বাইরের যে আবহাওয়া সেটার মাধ্যমেই কিন্তু
নিজেকে তার সঙ্গে অভ্যস্ত হতে হয়। যেহেতু ফ্রান্স ইউরোপে, ফলে সেখানকার টেম্পারেচার ভারতের মতো তীব্র নয়, হালকা। মোটামুটিভাবে সেই সময়তে টেম্পারেচার থাকার কথা 25 থেকে 26 ডিগ্রি হচ্ছে উচ্চতম, এবং নিচের দিকে হচ্ছে 15-16 এরকম। অর্থাৎ টেম্পারেচারটা সুদিং, কিন্তু যারা ইউরোপে বা শীত অঞ্চলে থাকতে অভ্যস্ত তাদের পক্ষে এটা কিন্তু অতটা সুদিং নয়। যাই হোক, তো নিদ্রা বিশেষজ্ঞ যে আছেন মনিকা শর্মা, আগে তার পরিচয়টা জেনে নেওয়া যাক। মনিকা শর্মার কি ডিটেলস। তার যে শর্ট বায়োডাটা পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে মনিকা শর্মা ওয়াজ দি চিফ কনসালটেন্ট অ্যান্ড রিসার্চার behavioral sleep medicine, having spent over 14 years in sleep academia at Sir Gangaram Hospital, Max Super Specialty Hospital, etc. India. অর্থাৎ কিনা গুরুত্বপূর্ণ জায়গাতেই কাজ করছে, এবং তার সঙ্গে পেনসিলভানিয়া ইউনিভার্সিটি, তারপরে ইউএসএতে আরও অন্যান্য জায়গাতেও তিনি কাজ করেছে, এবং তার একটা নিদ্রা স্লিপ অ্যাডভাইস করার জন্য তার কিন্তু একটা ওয়েবসাইট আছে, তার একটা ট্রেনিং সেন্টার আছে, সেটাকে বলে স্লিপ মক্সা। তা তার বক্তব্য হচ্ছে যে যদি ঘুম ঠিক মতো হয় বা না হয়, তার মধ্যে অ্যাথলেটদের পারফরমেন্সের ব্যাপারটা কিন্তু সাংঘাতিক ওঠানামা করে। এই যে রিয়্যাক্ট করার জন্য যে সময়, সেটা কিন্তু খুব ভালো কোয়ালিটি ঘুম যদি হয়, রেস্টোরেটিভ স্লিপ, তাহলে কিন্তু যে অ্যাথলেট তার পারফরমেন্স করার যে সম্ভাবনাটা, সেটা কিন্তু অনেকটা পরিমাণ এনহ্যান্সড হয়। আর 2 নম্বর জিনিস হচ্ছে, যারা পদকের মোটামুটি সম্ভাবনার মধ্যে রয়েছেন, তাদের মধ্যে একটা বিশেষ ধরনের উত্তেজনা কাজ করে। সেই উত্তেজনা দমনের জন্যে কিন্তু অনেক রকম জিনিস প্রয়োজন। মনোবিদ আছেন, কি কোচ ম্যানেজার আছেন, এটা তো আছেন, কিন্তু প্লেয়ার নিজেই নিজেকে যেভাবে হেল্প করতে পারে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে খাওয়া, আর 2 নম্বর জিনিস হচ্ছে এই ঘুম। তিনি এই ঘুমটা কিভাবে হতে পারে সে ব্যাপারেই তিনি মোটামুটিভাবে সেই ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। এবারে দেখুন, এই নিদ্রার যে ব্যাপারগুলো, এইগুলো নিদ্রা বিশেষজ্ঞরা কী করে কাজ করেন, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো মোটামুটি কয়েকটা টিপস আছে, স্লাইডগুলো দেখলেই বুঝতে পারবেন এই টিপসগুলো। এই যে বলছে যে প্রথম কথা, ভালো নিদ্রা হতে গেলে যে তোষক বা ম্যাট্রেস, বেডিং, এটা অত্যন্ত ঠিক থাকা প্রয়োজন, যাতে মেরুদণ্ডের উপর সেইভাবে কোনো চাপ সৃষ্টি না হয়। 2 নম্বরে খেয়াল রাখতে হবে ঘরে যাতে সেইভাবে আলো না ঢোকে। 3 নম্বরে দেখতে হবে ঘরের মধ্যে যাতে সেইভাবে কোনো নয়েজ না থাকে। 4 নম্বরে দেখতে হবে ঘরের যে টেম্পারেচার, এই টেম্পারেচার যেন 65 থেকে 68 ডিগ্রি ফারেনহাইটের মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে। ফ্রান্সের টেম্পারেচার কিন্তু তার থেকে বেশি, সেখানে এসি ফ্যান নেই, অতএব কিছু না কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। নিদ্রা বিশেষজ্ঞর মতে একজন অ্যাথলেটকে ঠিকমতো পারফর্ম করতে গেলে তার কোয়ালিটি ঘুমের পরিমাণ অন্তত পক্ষে 7 ঘন্টা হতে হবে, 7 আওয়ার্স অফ স্লিপ। এবং তাদের বক্তব্য হচ্ছে যে প্রত্যেক দিন কিন্তু দিনের একটা নির্দিষ্ট সময়কে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠা অনুশীলন করতে হবে।
রাতের ঘুম ছাড়া অন্য যে কোনো ঘুম কিন্তু কখনোই 20 মিনিটের বেশি হওয়া উচিত নয়। বিছানায় যাওয়ার আগে 30 মিনিট মতো কিন্তু কিছুটা রিল্যাক্স করা প্রয়োজন। তারপর হচ্ছে যে ভালো ঘুম হতে গেলে 1 নম্বর হচ্ছে কম্পিউটার, মোবাইল, টিভি বা অন্যান্য যে সমস্ত গ্যাজেটস আছে, স্মার্টফোন, ল্যাপটপ, সমস্ত কিছু কিন্তু শুতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে বন্ধ করে রেখে দেওয়া প্রয়োজন। প্রত্যেক দিন অন্তত 20 মিনিট মানে এক্সারসাইজ করতেই হবে। তবে স্পোর্টসম্যানের জন্য তো এক্সারসাইজের পরিমাণটা তো অনেক বেশি, সেটা তো বলে লাভ নেই। কফি বা ক্যাফেইন বেলা 2টোর পরে আর খাওয়া চলবে না। সকালে চলবে, বিকালে চলবে না। অ্যালকোহলটা খুব সামান্য হলে হতেও পারে, কিন্তু অ্যালকোহল যত বেশি নেওয়া হবে তত বেশি ঘুম ডিস্টার্ব হবে। আর ডিনার যেটা হবে সেটা কিন্তু শুতে যাওয়া, বিছানায় যখন কেউ শুতে যাবে তার থেকে কয়েক ঘন্টা আগে কিন্তু ডিনারটা সেরে নিতে হবে। অর্থাৎ খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, এটা চলবে না। এবং তামাক বা আরও অন্যান্য যে সমস্ত জিনিস আছে, স্পোর্টসম্যানের ক্ষেত্রে তো এটা নেই, এটা জেনারেলি এইভাবেই কিন্তু নিদ্রা বিশেষজ্ঞরা কাজ করে। তো ভাবছেন যে নিদ্রা বিশেষজ্ঞ, এর খরচ খরচা কীরকম? দেখুন, এটা কিন্তু সাধারণ মানুষের জিনিস নয়, এটা যথেষ্ট ধনী মানুষের ব্যাপার। এই যে মনিকা শর্মা তিনি কত ফি নেন আমরা জানি না, কিন্তু দেখা যাচ্ছে যে ভারতীয় বাজার দরে 8,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত খরচা হতে পারে, এবং যদি এটাকে আমেরিকান খরচা ধরেন তাহলে সেটা $1,000 থেকে $10,000 এনিথিং। ঘুমের জন্য এই খরচ খরচা যারা করতে সক্ষম তারা করবেন। এরপরে আসা যাক আমাদের পুষ্টিবিদ। এই দেখুন, আরাধনা শর্মা, পুষ্টি বিশেষজ্ঞ, চিফ নিউট্রিশনিস্ট। আগে দেখে নেওয়া যাক তার প্রোফাইলটা কি, তিনি কোথায় কবে কি কাজ করেছেন বা না করেছেন। লিফটিং, তাদের সঙ্গে ব্যাডমিন্টন বা অ্যাথলেট, এদের যে প্রয়োজনীয় বা এদের যে খাদ্য প্রয়োজন, অভ্যাস প্রয়োজন, এটা কিন্তু একদমই আলাদা। পার্টিকুলারলি তার বক্তব্য যে যে সমস্ত ওয়েট নির্ভর ইভেন্ট আছে সেখানে সামান্য একটু বেশি ওয়েট হয়ে গেলেই তিনি ছাঁটাই হয়ে যেতে পারেন। তো সেই জন্যে অনেকেই করে কি, প্রতিযোগিতা শুরুর বেশ কিছুটা আগেই ওয়েট রিডিউস করতে শুরু করেন, কাটিং দি ওয়েট, কিন্তু এতে নানা রকম বিপরীত সমস্যা হতে পারে। নিউট্রিশনিস্টদের ব্যাপার তো আমরা জানি, হসপিটাল থেকে শুরু করে সব জায়গাতে এই ধরনের নিউট্রিশনিস্ট থাকেন। তো তার এখানে বক্তব্য যে ফিটনেস যদি ঠিকমতো রাখতে হয় তাহলে কতটা খাবেন, কখন খাবেন, কি খাবেন, এই সমস্তগুলো ইম্পর্টেন্ট। এবং গোটা ভারতীয় দলের যে এত বড় সংসারটা, এটাতে তার প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু এই যে 110-15 জন যে ভারতীয় প্রতিযোগী যাবেন তাদেরকে খাওয়া দাওয়া করতে হবে। তো এই হচ্ছে ভারতের 3 কন্যার রোল। প্যারিস 2024-এ যে অলিম্পিক হবে তাতে প্রতিযোগীদের যে সাফল্য সেটা অনেকটাই নির্ভর করবে
এই 3 মহিলার সাফল্যের ওপর তাদের সাফল্য কামনা করি আজকের এপিসোডটা শেষ করি। আরেকটা কথা জানিয়ে রেখে দিই, অলিম্পিক্স নিয়ে আরও কিন্তু বেশ কিছু এপিসোড করার ইচ্ছে রয়েছে, আপনারা লক্ষ্য রাখবেন। নমস্কার।